আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হ্যাকস পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবেই নিচ্ছ। তো তোমরা সকলেই অবগত আছো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমাদের চ্যানেলে আমরা নিয়মিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বিন্যাস সমাবেশ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা প্রিভিয়াস কৃষি প্রশ্ন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে তোমাদের সামনে নিয়ে এসেছি। কিভাবে সলভ করবা এবং কিভাবে এই অঙ্কগুলা তোমরা সহজে ইফিশিয়েন্ট ওয়েতে পরীক্ষার হলে দ্রুত করতে পারো ক্যালকুলেটর ছাড়া, সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেরি না করে আমরা শুরু করি। ওকে, দেখো প্রথম প্রশ্নটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2001 এবং 2002 2003 দুইটা সেশনে এসেছিল যে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হোয়াট। দেখো আমরা যদি এনসিআর এর সূত্রটা এবং এনপিআর এর সূত্রটা যদি দেখি, খেয়াল করবা যে এনপিআর ইকুয়াল টু হয়েছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবং এনসিআর ইজ ইকুয়াল টু হয়েছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবং দুইটার মধ্যে যদি আমরা যদি একটা সম্পর্ক করার চেষ্টা করি, সেটা সম্পর্কটা হয় এরকম যে হুম, দেখো আমাদের সম্পর্কটা হয় এরকম যে এনপিআর ইজ ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হলো এনপিআর এবং এনসিআর এর মধ্যে একটা সম্পর্ক, ডাইরেক্ট সূত্র। তো দেখো আমরা এখানে তিনটা সূত্র দেখে নিলাম। এই সূত্রগুলো অনেক সময় পরীক্ষা সরাসরি চলে আসে, ঠিক আছে। এই জন্য তিনটা সূত্র তোমাদেরকে দেখাই দিলাম যে এনপিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, NCR equal to n factorial into n factorial divided by r factorial into n minus r factorial এবং NPR equal to NCR into r factorial, ঠিক আছে। তো খেয়াল করো আমার এখানে NCR into r factorial, তো এটা 3 নাম্বার সূত্রের সাথে আমরা মিল পাইতেছি না, অর্থাৎ NPR এটা হলো আমাদের অ্যান্সার। এই যে 3 নাম্বার অপশনে আমাদের NPR আছে, এটি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, খুবই সহজ প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন। নেক্সটে যাই। দেখো তোমাকে বলছে যে এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2001-2 সালে আসা প্রশ্ন যে ময়মনসিংহ শহরে 5 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে। আচ্ছা, এই অঙ্কগুলো টেলিফোনের ম্যাথগুলা করার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে টেলিফোন সংযোগের ক্ষেত্রে 0 থেকে 9 অর্থাৎ টোটাল 10টা ডিজিট ইউজ করা যায়। ওকে, 10 ডিজিট, তাই না? তো দেখো এখন তোমার এখানে তুমি জানো যে 10টা ডিজিট ইউজ করা যায়। এখন তোমাকে বলছে 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার, তাই না? তুমি একটা কাজ করো, 5 অঙ্কের একটা বক্স বানাও, 1 2 3 4 এবং 5। ওকে, তো তুমি এটা জানো যে প্রতিটা ঘরে তোমার কয়টা করে ডিজিট বসতে পারে। দেখো তো, তুমি দেখো তোমার যেহেতু তোমার 5 অঙ্ক বিশিষ্ট, তাই না? মনে করো এই ঘরটা, তুমি মনে করো প্রথম অঙ্কটা, এই ঘরে এই অঙ্ক মানে এই অঙ্কের ঘরে কয়টা ডিজিট বসাইতে পারবা। দেখো এই যে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটাই তো বসাইতে পারবা, 10টা, তাই না? তার মানে 10। সেম ভাবে এই ঘরেও 10টা, এই ঘরেও 10টা, এই ঘরেও 10টা, এই ঘরেও 10টা, কারণ 0 থেকে 9 এর বাইরে তুমি তো আর কিছু বসাইতে পারবে না টেলিফোন নাম্বারের ক্ষেত্রে। তো দেখো তো এখন যদি আমরা এটাকে একসাথে কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ, সরি সরি সরি, এটা তোমাদের 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5 হবে। দেখো এটা হলো আমাদের এই যে 10 10 10 10, হ্যাঁ 10 টু দি পাওয়ার 5, এবং এটাকে মানে লেখা যায় 5, একের পরে 5টা শূন্য, 4 5। এই যে ক্লিয়ার, এই যে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো আবার বলতেছি তোমাদের যে টেলিফোন নাম্বারের জন্য 0 থেকে 9 এর মাঝে অর্থাৎ 10টা ডিজিট তোমরা ইউজ করতে পারবা। এখন যত অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার বলবে সেটা তোমার 10 টু দি পাওয়ার তত আর কি। দেখো এখানে 10 টু দি পাওয়ার 5। তোমাকে যদি বলতো 6 অঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার 6, 7 অঙ্ক বিশিষ্ট হলে 10 টু দি পাওয়ার 7। এখন কখনো যদি তোমাকে বলে যে প্রথম অঙ্ক 0 এবং 1 দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে সেটা একটু অন্য কেস। সেটা সাপোজ তোমাকে বললো যে কোনো এলাকার টেলিফোন নাম্বার 0 এবং 1 দ্বারা শুরু হয় এবং
5 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ কতগুলো সংখ্যা গঠন করা যাবে? তো সেই ক্ষেত্রে তুমি প্রথম ঘরে 0 এবং 1 অর্থাৎ তখন কিন্তু 10টা তোমার এলিজিবল হতো না। তখন তুমি এখানে 2টা অঙ্ক বসাইতে পারতো। অর্থাৎ এখানে তোমার 2 হতো আর বাকিগুলো 10 করেই হতো। তাহলে সেটার অ্যান্সার হতো 2 × 10⁴। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক অনেক সময় চলে আসে। এইজন্য আমি তোমাদের আনুষঙ্গিকভাবে ওটা বলে দিলাম। ওকে? নেক্সট প্রশ্নে আমরা যাই। আচ্ছা, এখানে চক্রাকার বিন্যাস থেকে আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েরই 2000, 2001 এবং 2003, 2004 সেশনে আসা প্রশ্ন। দেখো এখানে তোমাকে বলছে যে একটি গোলাকার টেবিলের চারপাশে 7 জন লোক কতভাবে বসতে পারে। দেখো তোমাকে যদি কখনো বলে যে গোলাকার টেবিল বা চক্রাকারে গোলাকার টেবিলে n জন লোক বসতে পারে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওকে? আর আরেকটা কন্ডিশন আছে সেটা হলো যে এটা একটা খেয়াল রাখে, এটা মনে রাখতে হবে যে মানে কাউকে নির্দিষ্ট না রেখে, এটা আমি একটু লিখে দিই, এটা মনে রাখতে হবে যে কাউকে, দেখো এই প্রশ্নে কিন্তু কাউকে নির্দিষ্ট রাখে নাই, না রেখে। ওকে? আরেকটা কন্ডিশন হলো যে সেটাও তোমার কাউকে নির্দিষ্ট রেখে, মানে কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট রেখে, ঠিক আছে, নির্দিষ্ট করে n জন লোক গোলাকার টেবিলে বসতে পারে n ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওকে? এখন খেয়াল করো তোমার এখানে যেহেতু কাউকে নির্দিষ্ট করে রাখে নাই, তো তোমার এই অঙ্কে দেখো তো তোমার 7 জন লোক আছে, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে এই অঙ্কের জন্য? সরি, এই অঙ্কের জন্য তোমার কেসটা হবে, এক সেকেন্ড, ভুল হয়েছে। দেখো এই অঙ্কের জন্য কেসটা হবে প্রথম কেসটা যে n জন লোক বসতে পারে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়, যেহেতু কাউকে নির্দিষ্ট করে নাই। তো n-1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে তোমার 7-1 ফ্যাক্টোরিয়াল, যেহেতু তোমার 7 জন লোক অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত আমরা জানি? 5-6 30, 4 30 120, 3 3 3 120 360, 720, তাই না? 720, এই যে এই নাম্বার অপশনে আমাদের 720 আছে এবং এটি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। এখানে তোমার একটা কোশ্চেন আছে যে 1 2 3 4 5 এর সাহায্যে 3 অঙ্কের কতগুলা সংখ্যা গঠন করা যায়। তো এই প্রশ্নটার মধ্যে তোমার একটু ঝামেলা করছে, সেটা হলো যে বলে দেয় নাই যে সংখ্যাগুলো তুমি একবার ইউজ করতে পারবা নাকি একাধিকবার ইউজ করতে পারবা। দেখো আমি তোমাদেরকে দুই ভাবেই দেখাই, যদি তোমার দুই ভাবে থাকে ভালো, আর না থাকলে কি হবে সেটাও বলে দিতেছি। দেখো যে আমি এই পাশে করি যেখানে তোমার মানে অঙ্কগুলো একবার ইউজ করে, অঙ্কগুলো একবার ইউজ, ঠিক আছে? অঙ্কগুলো একবার ইউজ করলে যদি তোমার 3 অঙ্কের সংখ্যা গঠন করা হয়, দেখো একটু খেয়াল করে 1 2 3 3টা ঘর নিলাম। তো খেয়াল করো যে অঙ্ক, এখানে আমাদের অঙ্ক আছে টোটাল কয়টা দেখো তো? 0 1 2 3 4 5 অর্থাৎ 6টা অঙ্ক আছে। আমরা জানি যে প্রথম প্রথম যে ঘর আছে এই ঘরে তোমার 0 বসানো যাবে না, তাই না? তাহলে 0 বাদ দিলে তোমার কয়টা বাকি থাকে দেখো তো? এই ঘরে তোমার জন্য 5টা এলিজিবল থাকে। এবং এই ঘরটা একটু খেয়াল করো তো, এই ঘরে তোমার কয়টা দেখো, তোমার 6টা সংখ্যা আছে, সরি 6টা অঙ্ক আছে। 6টার থেকে তুমি একটা এখানে ইউজ করে ফেলছো। এখন 0 সহ এই ঘরে কিন্তু তোমার 0 নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে দেখো তো এখানে এই ঘরের জন্য কয়টা অবশিষ্ট থাকে? এই ঘরের জন্য তোমার 5টা অঙ্ক অবশিষ্ট থাকে। এবং এই 2টা ঘরে তুমি 2টা ইউজ করে ফেলছো 6টা থেকে, তাহলে তোমার এই ঘরের জন্য অবশিষ্ট থাকে তোমার 4টা। তাহলে আমার এইগুলোকে আমি যদি গুণ করে দেই, 5 5 25, 4 25 100। ওকে? এই 100, এখন দেখো 100 অপশনে আছে। আরেকভাবে কিভাবে এটা করা যায় দেখো, যে
অঙ্কগুলো একাধিকবার ইউজ করে। আসলে প্রশ্নে যদি না বলে দেয় সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হয়ে যায়। আশা করি তোমার দুইটার যে কোনো একটা অপশনে থাকবে। একাধিকবার ইউজ করলে কি হয় সেটা একটু খেয়াল করো। দেখো আমার এখানে মনে করো যে 3 অঙ্কের জন্য 3টা ঘর। তো এই ঘরে তো 0 বাদে অন্য 5টা বসতে পারবে, তাই না? এখন এই ঘরে দেখো আমি এখানে যেটা ইউজ করছি সেটাকে তো আমার বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি একাধিকবার ইউজ করতে পারবো। অর্থাৎ এই ঘরের জন্য আমাদের 6টাই এলিজিবল, এই ঘরের জন্য আমাদের 6টাই এলিজিবল। এখন এটাকে আমরা যদি গুণ করি ৫ ৬ ৩০, অর্থাৎ 30 ইনটু 6, এটা কত আসে আমাদের? 0, অর্থাৎ 180। দেখো 180 কি অপশনে আছে? 180 কিন্তু আমাদের অপশনে নাই। ঠিক আছে? তো তুমি বুঝতেই পারতেছো যে যেহেতু 100 আছে এটাই দাগাইতে হবে। কিন্তু সচরাচর যদি আমাদের বলে 3 অঙ্কের কয়টা সংখ্যা, এটাকে আমরা ধরে নিব যে এটা একাধিকবার ইউজ করা হয়। কিন্তু যেহেতু একাধিকবারের অ্যান্সারটা অপশনে নাই, তখন একবার ইউজ করলে যেটা সেটি আরকি আমাদের দাগাইতে হবে। ঠিক আছে? প্রশ্নে যদি না বলে দেওয়া থাকে সেই ক্ষেত্রে। I hope তোমরা ক্লিয়ার। এইটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 11-12 সালে আসা প্রশ্ন। এরপরে দেখো তোমাকে বলছে যে NP4 equal to 6 into NP3 হলে n এর মান কত? ওকে? তো এটা একটু হয়তো অঙ্কটা একটু বড় হবে। দেখো NP4 কে আমি কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6 ইন্টু NP3 কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তো উপরে একটু খেয়াল করো যে আমার এখানে থেকে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এখানে আমার কিছু চেঞ্জ করা প্রয়োজন নয়। 6 ইন্টু n ফ্যাক্টোরিয়ালকে আমি n ফ্যাক্টোরিয়ালে রাখি। এই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালকে একটু ভাঙাবো। n মাইনাস 3 এর থেকে আরো একটা মাইনাস করলে হবে n মাইনাস 4। এখন ফ্যাক্টোরিয়ালটা দেই। ওকে? এখন খেয়াল করো এই যে এই অংশটা আর এই অংশটা কাটা যায়, এই অংশটা এই অংশটা কাটা যায়, তাই না? তাহলে আমাদের এখানে থাকে কি? এখানে থাকে 1, এখানে থাকে উপরে তোমার 6, নিচে থাকে তোমার n মাইনাস 3। এখান থেকে তোমার থাকে n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ n ইকুয়াল টু 9। তো n ইকুয়াল টু 9 যেটা আছে এই যে ডি নাম্বার অপশনে, এই ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তোমরা n এর মানটা বের করে ফেললা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 16-17 সালে আসা প্রশ্ন ছিল। খুবই সহজ, খুবই সহজ। খেয়াল করো, এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে যে প্রতিবার প্রথমে ও শেষে সি রেখে ক্যালকুলাস শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। ওকে? এখন একটা জিনিস খেয়াল করো, ক্যালকুলাস, তাই না? সি এ এল, সি ইউ এল ইউ এস, কয়টা কয়টা অক্ষর আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8, 8টা, তাই না? তো আমি 8টা ঘর আঁকি। খেয়াল করবা একটু ভালো করে। 1 5 6 7 8। তোমাকে বলছে যে প্রথমে এবং শেষে তুমি সি রাখিয়ে দিবা। ঠিক আছে? সি রাখিয়ে দিবা। তারপরে তোমার দেখো এই যে তোমার এই কয়টা ঘর বাকি আছে। ঠিক আছে? এখানে তোমার 6টা ঘর অবশিষ্ট আছে। এই 6টা ঘরের মধ্যে সি বাদে অন্য কি কি আছে একটু খেয়াল করো তো। সি বাদে আমাদের আছে এ, এল, ইউ, আবার এল, আবার ইউ, আবার এস। ঠিক আছে? তো আমাদের এখানে টোটাল ১ ২ ৩ ৪ ৫ ৬, হ্যাঁ ৬টা আছে এবং এর মধ্যে তোমার এই যে এক জাতীয় তোমার ২টা এল এবং ২টা ইউ। তাহলে ৬টাকে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এই কয়টা ঘরের মধ্যে ৬টা ঘরে ৬টাকে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর যেহেতু তোমার এক জাতীয় ২টা করে আছে, তো 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা একটু 6 ফ্যাক্টোরিয়াল আমরাও জানি 720। আর এটাকে যদি আমি ২ ইনটু ২, অর্থাৎ এটা ২ দ্বারা কাটলে হয় ৩৬০। ৩৬০ কে যদি আমার ২ দ্বারা কাটি সেটা হয় তোমার ১৮০। এই ১৮০ হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি বুঝলা? যে ১ম এবং শেষে সি অবশিষ্ট রেখে দিছি, মানে সি রাখছি। এখানে দেখো ১ম এবং শেষে সি রাখলাম বলে আমরা এদেরকে হিসাবের বাইরেই বের করে দিলাম। বাকি যে ৬টা আছে, এই ৬টাকে ৬টা ঘরে এখন কত উপায়ে আমরা সাজাইতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। যেহেতু তোমার এক জাতীয় ২টা আছে এল, এল, ইউ, ইউ, সেক্ষেত্রে আমরা এক জাতীয় গুলাকে দ্বারা ভাগ করে দেই বিন্যাসের নিয়ম অনুযায়ী। ওকে? আশা করি ক্লিয়ার। এখন দেখো নেক্সট প্রশ্ন। তোমাকে বলছে এগ্রিকালচার শব্দটিতে অক্ষরগুলো দ্বারা কত সংখ্যক বিন্যাস করা যায়? এটা সম্ভবত সাউ, অর্থাৎ শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ২০০০ সালের দিকে একবার আসছিল। দেখো খেয়াল করে, এগ্রিকালচার আমি যদি একটু খেয়াল করি, দেখি যে এখানে তোমার কি কি আছে? এ, জি, আর, আই, সি, ইউ, এল, টি। এই যে আবার ইউ আসছে, ইউ, আর।
ই। এখন দেখো তো তোমার বিন্যাসের কয়টা এখানে তোমার সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ তুমি টোটাল মানে 11 আছে, যেহেতু 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয় কি কি আছে দেখো তো, এই যে দুইটা আর এবং দুইটা ইউ, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হলো আমাদের অ্যান্সার। এই যে খেয়াল করো, বি নাম্বার অপশনে আমাদের আছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা নেক্সট প্রশ্ন দেখি, সেখানে আছে তোমার বলছে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হোয়াট। তো এটা আমাদের সবারই মানে হয়তো মুখস্থ থাকার কথা যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হয়েছে 1, ঠিক আছে? এটা তোমার অঙ্ক করে বের করার মতো কোনো কিছু না। এটা দেখো দুইবার আসছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 2005-6 সালে একবার, 11-12-তে একবার। ওকে, নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে 12টি বইয়ের মধ্যে 5টি বই কত উপায়ে বাছাই করা যায় যাতে নির্দিষ্ট বই 2টি বই সর্বদা বাদ থাকে। আচ্ছা, এটা দেখো, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 16-17 সালে আসছিল। এই প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করো, তোমার কাছে 12টা বই আছে, ঠিক আছে? তুমি 12টার থেকে 5টা বই বাছাই করতে হবে, কিন্তু তুমি প্রতিবার বাছাইতেই তুমি নির্দিষ্ট 2টা বইকে বাদ দিয়ে দিতেছো। তাহলে তোমার একটা কথা কি সত্যি যে তোমার n ইকুয়াল টু ছিল তোমার 12, তাহলে তুমি যেহেতু তোমার 2টা বই অলওয়েজ বাদ দিয়ে দিছো, তো অবশ্যই তোমার 12টা থেকে 2টা বাদ দাও, 10টা, তোমার এই 10টার মধ্য থেকে 5টা বাছাই করতে হবে, তাই না? রাইট? তো তাহলে বুঝতেই পারতেছো যে যেহেতু 2টা নির্দিষ্ট বই সর্বদা বাদ চলে যায়, তাহলে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার 10C 5, অর্থাৎ 10টা থেকে তোমার 5টা বাছাই করা লাগবে। এখন 10C5, ঠিক আছে? 10C5 কে যদি আমি একটু ভাঙাই, সেটা হলো 10 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তো এখানে তোমার 10 9 8 7 6, আর যে থেকে তোমার 5 ফ্যাক্টোরিয়াল মানে আহ 4 5 20 3 60 120, 120 থাকে নিচে। ওকে, তো এখন যদি আমি একটু কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটতে পারি, 3 দ্বারা কাটলে 3 4 12, 3 3 9, 4 দ্বারা কাটলে 2। তাহলে দেখো তো আমার এখানে কি কি থাকতেছে ফাইনালি, 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 6, তাহলে 3 দুগুণে 6, 6 7 42 ইন্টু 6, 42 ইন্টু 6, 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 24 আর 1 25, অর্থাৎ 252, অর্থাৎ 252 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তো 252 কোথায় আছে, এই যে আমাদের 252। ওকে, দেখো কত সহজে আমরা করে ফেললাম যে তোমার যেহেতু বলছে যে 2টা নির্দিষ্ট বই সর্বদা বাদ যাবে, তবে 2টাকে আমরা হিসাব থেকে বাদ দিয়ে ব্যাস অঙ্কটা করে ফেললাম। এখন নেক্সটে যাই, খেয়াল করো যে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে ডিজিটাল শব্দের অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়। ওকে, আমি যদি একটু খেয়াল করি যে DIGIT স্বরবর্ণগুলা যেহেতু আমাদের হিসাব, তাহলে স্বরবর্ণগুলাকে একসাথে লিখি, ঠিক আছে? তো খেয়াল করো, যেহেতু তোমার বলছে যে স্বরবর্ণগুলাকে একত্রে রেখে, তো একত্রে রেখার কনসেপ্টটা হলো এরকম যে এই যে তোমার যে স্বরবর্ণগুলো আছে না, এই স্বরবর্ণগুলা সবগুলাকে মিলাই তুমি একটা ধরে নিবা, ঠিক আছে? একটা ধরবা, আর বাকি দেখো তাহলে কয়টা আছে, 1 2 3 4, আর এই একটা টোটাল আছে তোমার তাহলে 5টা, তাহলে তোমার এখানে 5 ফ্যাক্টোরিয়াল লিখবা ইনটু স্বরবর্ণগুলাকে নিজেদের মধ্যে বিন্যাস। তো নিজেদের মধ্যে দেখো তোমার ওরা আছে 3 জন, 3 জনের মধ্যে আবার আছে তোমার 2টা এক জাতীয়, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল। আবার বলতেছি, একত্রে রেখে বললে স্বরবর্ণগুলা মানে যেই জিনিসগুলাকে তোমার একত্রে রেখে বলবে তাদেরকে একটা ধরবা, আর বাকি ভিন্ন সবগুলাকে একটা একটা করে ধরবা। তাহলে দেখো ভিন্ন আছে তোমার 1 2 3 4, 4টা, স্বরবর্ণ সবগুলা মিলে আমি একটা ধরবো 5টা। তো এইভাবে বিন্যাস করতে হবে। তো 5 ফ্যাক্টোরিয়াল ইনটু মানে এই যে তোমার যাদেরকে একত্রে রাখার কথা বলছে তাদেরকে নিজেদের মধ্যে বিন্যাস, অর্থাৎ স্বরবর্ণগুলাকে যদি আমি নিজেদের মধ্যে বিন্যাস করি, যেহেতু আমার আই 2টা আছে অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আমাদের দেখো ক্যালকুলেশন করলে কি আসে, আহ 4 5 20, 3 20 60 দুগুণে 120 ইন্টু 3, 360। এই যে এ নাম্বার অপশনে আমাদের
360 আছে এবং এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো, এটা কিন্তু একদম লেটেস্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 আসা প্রশ্ন। এরপরে দেখো, তোমাকে বলছে 5, 6, 7, 8, 9 দ্বারা 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। ওকে, দেখো এখানেও কিন্তু তোমাকে বলে নাই যে সংখ্যাগুলো তুমি একবার ইউজ করতে পারবা না দুইবার ইউজ করতে পারবা। তো আমরা প্রথমে, যেহেতু তোমাকে বলছি যে না বলা থাকলে তুমি ধরে নিবা যে সংখ্যাগুলো একাধিকবার ইউজ করতে পারবা, তো আমি প্রথমে একাধিকবার এটা একটু ট্রাই করে দেখি যে অপশনে মিলে কিনা। একাধিকবার ইউজ করব, ঠিক আছে। যেহেতু তোমার 3 অঙ্কের সংখ্যা, তাই না? 3টা ঘর নিলাম, কয়টা দেখো কি কি আছে, 5, 6, 7, 8, 9, 5টা আছে না টোটাল। তো এই ঘরে তোমার 5টা, এই ঘরেও 5টা, এই ঘরেও 5টা, তাই না? 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125। যেহেতু আমাদের অপশনে 125 আছে, তুমি বুঝতেই পারতেছো যে এটা 125টি অ্যান্সার হবে। তোমার এখানে একবার ইউজ করলে ওইটা দেখার দরকারই নেই, কারণ তোমার এখানে বলে যেহেতু দেয় না, তার মানে ধরে নিবা তুমি একাধিকবার ইউজ করছে। যদি একবার ইউজ করা হয়, সেটা উল্লেখ করে দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। দেখো তোমাকে এখানে বলছে 1, 2, 3, 4 দ্বারা গঠিত 2000-এর যে বৃহত্তম যুগ্ম সংখ্যা হবে, এটা তোমার চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, তো এই অঙ্কটা একটু তোমার একটু বোঝার ব্যাপার আছে, খেয়াল করো। তোমার যেহেতু তোমার বলছে যে 2000-এর চেয়ে বৃহত্তম সংখ্যা আর অঙ্ক আছে তোমার 4টা, তুমি বুঝতেই পারতেছো যে সংখ্যাটা 4 অঙ্কের হবে, ঠিক আছে। তো তুমি 4 অঙ্কের একটা বক্স নাও, 1, 2, 3, 4, ঠিক আছে। খেয়াল করে দেখো যুগ্ম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো যে তোমার এই যে তোমার যেহেতু তোমার 2000-এর চেয়ে বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে তুমি এই ঘরে কি কি বসাইতে পারবা সেটা একটু আগে দেখো তো। এই ঘরে বসাইতে পারবা তুমি 2, 3 এবং 4। ওকে, আর যেহেতু তোমার যুগ্ম সংখ্যা, তাই না? তো যুগ্ম সংখ্যা যেহেতু বলছে, সেই ক্ষেত্রে তোমার জোড় সংখ্যা আর কি, জোড় সংখ্যার জন্য এই শেষ ঘরে তুমি 2 এবং 4 এই দুইটা বসাইতে পারবা, রাইট। তো সমস্যাটা হয় কোথায় জানো, এখানেও তোমার 2, 4 আছে, এখানেও তোমার 2, 4 আছে। তো এই দুইটা কেসে তো সমস্যা, তাই আমি তোমাদেরকে আলাদা আলাদা করে এই 3টা সংখ্যার জন্য 3টা কেস দেখাইতেছি। দেখো 1 নাম্বার কেস, যখন আমরা প্রথম ঘরে 2 রাখি, ঠিক আছে। দেখো আমরা মনে করো প্রথম ঘরে 2 রাখলাম, তো এই ঘরে 2 রাখার পরে, এবং তাহলে দেখো এখন আমাদের শেষ ঘরের দিকে যাইতে হবে। এখন শেষ ঘরে যদি আমাদের যুগ্ম সংখ্যা হইতে হয়, 4 রাখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যেহেতু 2 ইউজ হয়ে গেছে, তো এই ঘরে 4, তো আমাদের এই দুইটা ঘরে তো বসাই ফেললাম। এখন আর এই দুইটা ঘরে আমাদের কোনো কিছু মানে চিন্তা করার প্রয়োজন নাই, তাই না? তো এখন দেখো এই দুইটা ঘরের মধ্যে আমরা কি কি বসাইতে পারি, দেখো 2 এবং 4 চলে গেছে, আমাদের বাকি থাকে কয়টা, দুইটা না, 3 এবং 1। তো এই ঘরে আমি দুইটা অপশন হাতে আছে, এবং এখন ফাইনালি আমার এই ঘরের জন্য একটা অপশন হাতে আছে, তার মানে এখানে আমাদের 2, ঠিক আছে। এবং এখানে আমি যদি 2 নাম্বার কেসটা দেখি, প্রথমে আমি 4 বসাবো। দেখো প্রথমে 4 বসাইলে আমার শেষে 2 ছাড়া কোনো অপশন নাই। আর 4 এবং 2 বসানো হয়ে গেলে এইবারও 1 আর 3 বাকি থাকে, অর্থাৎ তুমি এই ঘরে তুমি 2টা অপশন পাবা এবং এই ঘরে একটা অপশন পাবা। তার মানে এখানেও তোমার 2টা। এবং 3 নাম্বার কেসে একটু আসি। প্রথমে তোমার 3 বসাবা, অর্থাৎ প্রথম ঘরে তুমি 3 বসাবা, সেই ক্ষেত্রে কি হবে, 1, 2, 3, 4। দেখো এই ঘরে তুমি 3 বসাইলে এই ঘরে কিন্তু 2 এবং 4, 2, 4 অর্থাৎ 2টা অপশনই অ্যাভেলেবেল আছে। তার মানে তুমি এই ঘটে 2 উপায় ফিল আপ করতে পারো, তাই না? তার এখন খেয়াল করো যে এই 2টা ঘরে তুমি 2টা বসায় ফেলছো, তোমার হাতে অবশিষ্ট আছে কয়টা, 2টা, এবং এখন অবশিষ্ট থাকবে একটা। তো এখানে যদি গুণ করো তোমার আসে 4। তাহলে এখন আমি টোটাল যদি হিসাব করি, টোটাল হয় হলো তোমার 2 প্লাস 2 প্লাস 4, টোটাল 8 উপায়ে তোমার এই যে তোমার বৃহৎ এই যে 1, 2, 3, 4 দ্বারা গঠিত 2000-এর চেয়ে বৃহত্তর যুগ্ম সংখ্যা হয়েছে 8টা, ঠিক আছে। টোটাল এই যে বি নাম্বার অপশনে আমার 8 আছে, এবং এটি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, এরপরে খেয়াল করো, আমরা পরবর্তী অঙ্কে যদি যাই। দেখো তোমাকে এখানে বলছে যে ডিজিটাল শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। আচ্ছা, এই অঙ্কটা কি তোমাদের আমি আগে করে আসলাম একটু আগে?
টু হোল্ড, হ্যাঁ ডিজিটাল। এই অঙ্কটা আবার রিপিট হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটা তো তোমরা জানোই যে তোমাদের একটু আগে করাইছে, এটা 360 হবে অ্যান্সার। আমি আবার এইখান থেকে তুলে ফেলছি। আচ্ছা এটা তোমরা পারবা, এটা চট্টগ্রাম ভেটেরিনারি 2017-18-তে আসা প্রশ্ন। এরপর আমরা নেক্সটে যাই। দেখো তোমাকে বলছে 18CR ইকুয়াল টু 18CR+2 হলে আর ইকুয়াল টু হোয়াট। তো একটা জিনিস তোমরা মনে রাখবা যে NCR ইকুয়াল টু NCR প্রাইম হলে n ইকুয়াল টু R প্লাস R প্রাইম। ওকে, এটা হলো তোমার একটা শর্ত। ওকে, এখন খেয়াল করো, এখানে দেখো 18C অর্থাৎ n ইকুয়াল টু আছে তোমার 18, R ইকুয়াল টু আছে R, R প্রাইম ইকুয়াল টু আছে R+2। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, যে 18 ইকুয়াল টু R+R+2, অর্থাৎ 18 ইকুয়াল টু 2R+2, অর্থাৎ 2R ইকুয়াল টু 16। এখান থেকে আমি লিখতে পারি যে R ইজ ইকুয়াল টু 8, তাই না? R এর মান তোমার 8। কত সহজ প্রশ্ন এটা, চট্টগ্রাম ভেটেরিনারি 18-19 সালে আসা প্রশ্ন। ওকে, আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে এনসিআর ইকুয়াল টু যদি তোমার এনসি আর প্রাইম হয়, সেক্ষেত্রে তোমার হয় এন ইকুয়াল টু আর আর প্লাস আর প্রাইম হবে, অথবা আরেকটা কন্ডিশন হতে পারে, যে দেখো এটা হলো একটা কন্ডিশন, আর আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হলো যে আর ইজ ইকুয়াল টু আর প্রাইম। তো তোমার দেখতে হবে, দেখো এখানে তোমার দেখতে পেতেছো যে এখানে আর ইজ নট ইকুয়াল টু আর প্রাইম, সেক্ষেত্রে অবশ্যই এন ইকুয়াল টু আর প্লাস আর প্রাইম হবে। মানে এই দুইটার যে কোনো একটা তোমার হবে, যদি তোমার এই যে এরকম কখনো দেখো যে এনসিআর ইকুয়াল টু এনসিআর প্রাইম। হ্যাঁ, ওকে আমরা নেক্সটে যাই। দেখো তোমাকে বলছে, এটা এটা তোমার বাউ 2001 সালে আসা প্রশ্ন, যে 8 জন ছাত্রের মধ্য থেকে 2টি কমিটি, প্রত্যেক কমিটিতে 4 জন ছাত্র নিয়ে গঠন করতে হবে, কত উপায়ে কমিটিটি গঠন করা যায়। আচ্ছা তো তোমার জন্য এটা তো সোজা। দেখো তোমার 8 জন ছাত্র থেকে তুমি 4 জন ছাত্র নিয়ে প্রথমে একটা কমিটি গঠন করো, অর্থাৎ 8C4, 8 জন থেকে 4 জনকে বাছাই করলা। এখন তোমার 8 জন থেকে তুমি 4 জনকে বাছাই করছো, ভালো। এখন তোমার অবশিষ্ট আছে কয়জন? অবশিষ্ট আছে তোমার 4 জন। ওই 4 জন থেকেই তো তোমার 4 জনকে বাছাই করতে হবে, তাই না? হচ্ছে 4C4। তো 8C4 ইন্টু এই 4C4 মানে হচ্ছে তোমার 1। ওকে, তো তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই 8C4 হবে। তো দেখো কোথায় আছে, এই যে বি নাম্বার অপশনে 8C4 আছে। ওকে, সোজা। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা এখন একটা জিনিস বোঝার আছে, যে দেখো তোমাকে একটা সিরিজের মতো করে দিয়েছে, 5C0, 5C1, 5C2, 5C3, এরকম ডট 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 করতে করতে এত। আমি তোমাদেরকে সূত্র একটু দেখাই। দেখো তোমার যদি কখনো এরকম দেখো যে NC0 প্লাস NC1 প্লাস NC2, এরকম ডট 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 দিতে দিতে যোগ করতে করতে NCN এরকম কিছু আসে, এক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার n, এবং এটা তোমার মাস্ট মনে রাখা মাস্ট। এই সূত্রটার আরেকটা ভার্সন আছে, সেটা হলো যে দেখো NC0 ইকুয়ালটা আমি কি লিখতে পারি, দেখো NC0 ইকুয়ালটা আমি লিখতে পারি 1, ঠিক আছে, প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট ডট দিতে দিতে NCN, এটা ইকুয়াল টু তো আমাদের 2 টু দি পাওয়ার n, তাই না? এখন আমি এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাবো, অর্থাৎ NC1 প্লাস NC2 প্লাস ডট 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 দিয়ে NCN পর্যন্ত যাব, ইকুয়াল টু তাহলে তোমার কি হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এই দুইটা সূত্র তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, এই যে এই 2 টু দি পাওয়ার n এবং এই 2 টু দি পাওয়ার n-1। এখানে একটু যদি খেয়াল করো যে 5C0 থেকে শুরু হয়ে, অর্থাৎ n ইকুয়াল টু তোমার 5, দেখো 0 থেকে শুরু হয় 5C5, অর্থাৎ r ইকুয়াল টু 5 হওয়া পর্যন্ত, এই যে দেখো NCN হওয়া পর্যন্ত চলছে, তার মানে কি এটার অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। এই যে এ নাম্বারটা তোমার 32, এটাই হলো আমাদের অ্যান্সার। এটা কিন্তু দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একবার আসছে,
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একবার আছে 14-15। নেক্সট প্রশ্নে যাই। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2-3 সালের সমস্যা। দেখো ওই আগে যে সূত্রটা দেখাইছিলাম ওইটা যদি বুঝে থাকো তাহলেই তোমরা বুঝবা যে আমি তোমাদেরকে এই যে দেখো সূত্রটা যে দেখাইলাম, এই যে শেষ সূত্রটা যে NC1 NC2 এরকম করতে করতে NCN পর্যন্ত চললে হবে 2 টু দি পাওয়ার n-1। দেখো এই যে n ইকুয়াল টু তোমার যদি 5 ধরো, দেখো 5C1 5C2 5C3 চলতে চলতে NCN অর্থাৎ 5C5 পর্যন্ত চলছে, তাহলে অ্যান্সারটা কি হবে 2 টু দি পাওয়ার n-1। তার মানে কি 2 টু দি পাওয়ার 5 - 1 অর্থাৎ 32 - 1, অ্যান্সার উইল বি 31। সি নাম্বারে আমাদের 31 আছে এবং এটাই আমাদের অ্যান্সার। সোজা নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো তোমাকে বলছে যে একটি দশভুজের কর্ণের সংখ্যা কত। আচ্ছা, এখন তোমাকে এই জিনিসটা বোঝার জন্য এই যে সমাবেশ থেকে এই যে জ্যামিতিক চিত্রর যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো খেয়াল করে যে দশভুজ মানে কি, দেখো তোমার 10টা ভুজ আছে, ঠিক আছে? যদি তোমার যেহেতু কর্ণের সংখ্যা জানতে চাইছে, একটা কর্ণের জন্য দেখো তোমার কর্ণ মানে কি একটা সরল রেখা, তোমার দুইটা বিন্দু প্রয়োজন, একটা বিন্দু দুইটা বিন্দু প্রয়োজন তোমার একটা কর্ণ গঠন করার জন্য। তো দশভুজ মানে হচ্ছে তোমার 10C2, ঠিক আছে, মাইনাস এই দশভুজের মধ্যে কিন্তু তোমার 10টা ভুজ আছে, তাই না? তো ভুজগুলা তো তোমার কর্ণের মধ্যে পড়ে না। মনে করো যে তুমি একটা চতুর্ভুজ আঁকলা, ঠিক আছে? এখন চতুর্ভুজের কর্ণ আছে তোমার দুইটা। এখন দেখো বাহু আছে কয়টা, এখন যদি সরল রেখা কয়টা হিসাব করে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সরল রেখা আছে, কিন্তু এর মধ্যে কর্ণ কি ছয়টা? দেখো ছয়টা থেকে আমি যদি এই যে চারটা যে তোমার ভুজ, এই চারটা যদি বাদ দিই তাহলে কিন্তু তোমার দুইটা কর্ণ পাওয়া যাইতেছে। তার মানে কি দশভুজের জন্য 10C2 দিয়ে তুমি সরল রেখার সংখ্যা বের করলা যে 10টা ভুজ দিয়ে কয়টা সরল রেখা তৈরি করা যায়। তার থেকে আমার যেহেতু ভুজ সংখ্যাগুলো মাইনাস করতে হবে, তা 10 মাইনাস করতে হবে। তো এই যে এ ক্যালকুলেশনও তো করা লাগে না, এই যে এই নাম্বারে আমাদের ডাইরেক্ট এই ফর্মেটেই আছে যে 10C2 - 10। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, তোমাকে বলছে ময়মনসিংহ হতে ঢাকায় 60টা বাস ভিন্ন বাস যাতায়াত করে একজন লোক কত সংখ্যক উপায়ে ময়মনসিংহ হতে ঢাকায় পৌঁছে আবার ময়মনসিংহ ব্যাক করতে পারবেন যদি যাবার সময় তিনি যে বাস ব্যবহার করেছেন ফেরার সময় সে বাস ব্যবহার না করেন। দেখো এই বাসের অঙ্কগুলো করার জন্য সূত্র হয়েছে তোমার n ইন্টু n-1, ঠিক আছে? অর্থাৎ n কি বাস সংখ্যা, ব্যাস তোমার অঙ্ক শেষ। এই টাইপের অঙ্ক যদি দেখো যে তিনি যাওয়া এবং আসার জন্য ভিন্ন বাস ব্যবহার করছেন এবং 60টা বাস ছিল টোটাল, এটা 32-4 সালে আসা, তো n এর মান এখানে জানো 7 ইন্টু n-1 অর্থাৎ 7 - 1 মানে কত 6, তাহলে 6-7 42, অ্যান্সার উইল বি 42। দেখো সূত্র জানলে তোমার কাছে অঙ্ক করতে 2 সেকেন্ড লাগে না। নেক্সট প্রশ্নে যাই। দেখো NC12 ইকুয়াল টু NC8 হলে n এর মান কত? রাইট, একটু আগে যে তোমাদের যে প্রপার্টিটা দেখায় আসছিলাম যে NCR ইকুয়াল টু যদি তোমার NCR প্রাইম হয় তাহলে তোমার n ইকুয়াল টু হইছে r প্লাস r প্রাইম অর্থাৎ 12 প্লাস 8, এখানে 12 প্লাস 8 অর্থাৎ 20 হলো আমাদের n এর মান। এই যে এ নাম্বার অপশনে আমাদের 20 আছে। এটা 22 7 8 আসছে একবার, 13 14 তে আসছে একবার। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। বলছে যে এটা তোমার 22 7 8 সালে আসা যে 10 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 6 জন পুরুষ ও 4 জন মহিলা সম্বলিত কতগুলো কমিটি গঠন সম্ভব। আচ্ছা, তোমাকে দেখো বাছাই করতে হবে কতজন থেকে কতজন, 10 জন থেকে 6 জন পুরুষ। দেখো 10 জন পুরুষ ছিল তার মধ্যে তুমি 6 জন পুরুষ নিলা মানে কি 10C6, এবং এটার সাথে তোমার গুণ করা লাগবে কি 6 জন মহিলা থেকে 4 জন মহিলা নিছে অর্থাৎ 6C4। এখন দেখো তো কোথায় আছে 10C6 ইন্টু 6C4, এই যে বি নাম্বার অপশনে আমাদের কারেক্ট অ্যান্সার বিদ্যমান। ওকে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে যে 12 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা সম্ভব। আচ্ছা, দেখো 12টা যেহেতু আমাদের বাহু আছে আর আমরা জানি একটা ত্রিভুজ গঠন করতে বাহুর প্রয়োজন হয় 3টা, তার মানে কি 12টার থেকে তোমার 3টা বাহু কত উপায় বাছাই করতে পারবে সেটাই তোমার অ্যান্সার অর্থাৎ 12C3, তাই না? তো দেখো তো 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 - 3 অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমি কি লিখতে পারি 12 ইন্টু 11, তারাও একটু ভুল করে ফেলছি, দেখো 12 ইন্টু 11 ইন্টু 10 আর 9 ফ্যাক্টোরিয়াল লিখলাম না, ওটা কাটা চলে যায়। 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 6, 6 দুগুণে 12, তাহলে দেখো তো 11 দুগুণে 22 ইন্টু 10 অর্থাৎ 220, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার 220। এই যে ডি নাম্বার অপশনে আছে আমাদের 220। ওকে, এই হোক তোমরা ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাই।
আচ্ছা, এইটা কিন্তু আবার আরেকটা সূত্র, এটা কিন্তু সূত্র হিসেবে মনে রাখবা যে দেখো যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হয়েছে এন প্লাস ওয়ান সি আর। এন প্লাস ওয়ান সি আর কোথায় আছে? নাম্বার অপশনে আছে এন প্লাস ওয়ান সি আর। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ার। হুম, দেখো এখন কিন্তু তোমাকে এই সূত্রের আগে অনেক সময় তোমাকে এটা অঙ্কের মাধ্যমে দিতে পারে, কিরকম সেটা তোমাকে আমি একটা অঙ্ক দেখাই। দেখো তোমার যদি বলে যে 5c3 প্লাস 5c2 ইকুয়াল টু হোয়াট? তো দেখো তো এনসিআর প্লাস এনসি তিনের থেকে এক মাইনাস করো আর মাইনাস ওয়ান অর্থাৎ টু, ঠিক আছে না? ফরম্যাট মিলছে কিনা? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার উইল বি 5+1 অর্থাৎ 6c আর আর এর মান কত আছে? 6c3। ওকে, এটাই অ্যান্সার হবে। তো এটা হলো তোমার সূত্র, ঠিক আছে? ডাইরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসছে, কিন্তু অনেক সময় সূত্র না আসে এরকম মান দিলে তখন তোমার এটা বের করবা যে এই যে দেখো এটাকে আমরা লিখতে পারি যে এনসিআর প্লাস এটাকে আমরা লিখতে পারি এনসি আর মাইনাস ওয়ান, আর এটাকে আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান সি আর। আর এর মান থ্রি, আর মাইনাস ওয়ান এর মান টু, আর এন এর মান হলো তোমার ফাইভ। তো এটা জানোই। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, একটি প্রশ্নপত্রে 10টি প্রশ্ন দেওয়া আছে, একজন ছাত্র কতভাবে এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন? এটা মনে রাখবা যে প্রশ্ন উত্তর করার উপায় 2 to the power n-1। তো দেখো তো তোমার n এর মান আছে তোমার 10, অর্থাৎ 10টা প্রশ্ন আছে, তার মানে 2 to the power 10 - 1, and this will be our answer, সি নাম্বারটা। ঠিক আছে, এটা সূত্র হিসেবে মনে রাখবা যে কত উপায়ে প্রশ্ন উত্তর করা যায়, কত উপায়ে আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া যায়। ঠিক আছে, ওকে, নেক্সটে যাই। বলছে যে দুইটা সমান্তরাল সরল রেখার প্রত্যেকটির উপর 5টা করে বিন্দু আছে, বিন্দুগুলো সংযোগ করে মোট কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন। ওকে, তো দেখো তো তুমি দুইটা সমান্তরাল সরল রেখা আঁকো। ওকে, এদের উপর তুমি 5টা করে বিন্দু নাও। দেখো আমি এখানে একটা বিন্দু, খেয়াল করো আমি এখানে একটা বিন্দু নিলাম। আচ্ছা, বোঝা যাইতেছে না, এক সেকেন্ড। খেয়াল করো যে আমি মনে করো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। দুইটা সমান্তরাল সরলরেখা প্রত্যেকটার উপর 5টা করে বিন্দু আছে। প্রথমটায় 5টা নিলাম, দ্বিতীয়টা নেই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ওকে, 5টা বিন্দু নিলাম। তো খেয়াল করো যে তোমাকে বলছে যেহেতু ত্রিভুজ গঠন করা লাগবে, তুমি হয় এখান থেকে একটা বিন্দু নিবা, এখান থেকে দুইটা বিন্দু নিবা, নিয়ে এইভাবে ত্রিভুজ গঠন করতে পারো। ঠিক আছে, তোমার হয় ত্রিভুজটা এরকম হবে, অথবা তুমি এই নিচের থেকে দুইটা বিন্দু নিবা, উপর থেকে একটা বিন্দু, অর্থাৎ এইভাবে, এই যে এইভাবে তুমি ত্রিভুজটা গঠন করতে পারো। ক্লিয়ার? তাহলে তুমি কি বুঝতে পারলা যে হয় তোমার উপরের 5টা থেকে দুইটা বাছাই করা লাগবে, অর্থাৎ 5c2, ইন্টু নিচের 5টা থেকে একটা, 5c1। ঠিক আছে, এইটা একটা উপায়। এবং এইটার সাথে অথবা তুমি উপরের 5টা থেকে একটা বাছাই করবা, 5c1, ইন্টু নিচের 5টা থেকে দুইটা, অর্থাৎ 5c2। ঠিক আছে, তো তুমি বুঝতেই পারতেছো যে একটা রেজাল্ট বের করে 2 দ্বারা গুণ করে দিলেই হয়। তাহলে দেখো তো কি আসে তোমার? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। এই তো, এটার সাথে যদি আমরা মানে যেহেতু তোমার এটা দুইটাকে যোগ করছি, তার মানে এটা তোমার 2 দ্বারা গুণ করে দিলেই হয়। ওকে, তো খেয়াল করো তো কি আসে এখানে, আর এখানে থেকে উপরে 5 টু 4 ফ্যাক্টোরিয়াল তো কাটা, এ থাকে 2, এখানে থাকে অনলি 5। ওকে, এই পুরাটার সাথে আমার 2 দ্বারা গুণ। খেয়াল করো তো 2 দ্বারা কাটলে 2 দুগুণে 4, অর্থাৎ 5 দুগুণে 10 আর 5 15,
সরি, এটা তো মাঝখানে গুণ চিহ্ন, আমি প্লাস দিয়ে ফেলছি। আচ্ছা, দেখো, ৫ দোগুণে ১০, তাই না? আর ৫ দশে ৫০। ৫০ ইন্টু ২ অর্থাৎ ১০০, ঠিক আছে? তার মানে দেখো তো কতগুলা ত্রিভুজ মোট গঠন করা সম্ভব? ১০০টা ত্রিভুজ আমরা এখান থেকে গঠন করা পসিবল, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার হইছো যে তোমার এই যে ২টা সমান্তরাল সরল রেখা থেকে কয়টা ত্রিভুজ গঠন করা সম্ভব। আই হোপ তোমরা ক্লিয়ার এখন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে আগাই। খেয়াল করো, যে দীপান্বিতার ৭ জন বান্ধবী আছে, সে কতভাবে এক বা একাধিক বান্ধবীকে নিমন্ত্রণ করতে পারবে? তো এই বান্ধবী নিমন্ত্রণ বা দাওয়াতের ক্ষেত্রেও একটু আগে তোমাকে যে সূত্রটা লিখছিলাম, যে প্রশ্ন বাছাই করার উপায় বা এই যে দাওয়াত দেওয়ার উপায়, দাওয়াত দেওয়ার উপায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? তো এখানে তোমার n এর মান আছে 7, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। খেয়াল করো তো, যে 2 টু দি পাওয়ার 7 মানে কি, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128। আচ্ছা, 128 মাইনাস 1 অর্থাৎ 127, অর্থাৎ 127 উপায়ে সে এক বা একাধিক বান্ধবীকে দাওয়াত করতে পারবে, অর্থাৎ বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? আই হোপ তোমরা ক্লিয়ার। এটা এটাও শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 10-11 সালে আসা প্রশ্ন। নেক্সট যদি যাই, তো বলছে 4 জন ছাত্র এবং 2 জন ছাত্রীকে একই সারিতে কত উপায়ে বসানো যাবে যাতে 2 জন ছাত্রী সর্বদাই পাশাপাশি থাকে, ওকে? তো খেয়াল করো, এইটা তোমার পাশাপাশি থাকাটা ওই যে স্বরবর্ণ পাশাপাশি রেখে যেই টাইপ না, এটা কিন্তু ওই টাইপের মধ্যেই পড়ে। খেয়াল করো যে তোমার আছে 4 জন ছাত্র এবং 2 জন ছাত্রী। তোমাকে বলছে যে 2 জন ছাত্রী সর্বদাই পাশাপাশি থাকবে, অর্থাৎ এরা সর্বদা একত্রে থাকবে, একত্রে বা পাশাপাশি থাকবে। তো তোমাকে কি বলছিলাম, যে এই 2 জনকে তোমার প্যাকেট করে একজন ধরতে হবে, আর আলাদা আছে 4 জন, অর্থাৎ তোমার এখানে 4 জন, অর্থাৎ টোটাল বিন্যাস প্রথমে এরকম করে করতে হবে। তো 4 আর 1 5 জনের মধ্যে বিন্যাস 5 ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে তোমার আলাদা যারা আছে, মানে সরি, এক জাতীয় না, ধরো যাদেরকে তোমার একত্রে থাকতে হবে বা পাশাপাশি থাকতে হবে, এরা আছে 2 জন, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল। তো এদেরকে নিজেদের মধ্যে বিন্যাস করতে হবে। তাহলে টোটাল বিন্যাস কত হয় দেখো তো, 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 120 ইনটু 2, অর্থাৎ 240 উইল বি দ্য অ্যান্সার। এই যে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার 240। এটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 11-12 আসছিল, ওকে? এটাই সম্ভবত আজকের আমাদের লাস্ট প্রশ্ন ছিল। হ্যাঁ, আছে। এটাই আমাদের আজকের লাস্ট প্রশ্ন ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে বিন্যাস সমাবেশ থেকে কি টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এরপরে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ভাইয়াকে জানাবে। আর তোমরা ঠিকমতো পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইয়ার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।